Hello everyone, welcome to Neil and Now because we believe the moment matters. And the headline for today's show is the famous singer Arijit Singh shared Bangladeshi singer Angel Noor's song Jodi Abar and gave a caption, "What a song." নিজের প্রথম লেখা সুর করা ও গাওয়া গান যদি আবার দিয়ে আগে এঞ্জেল নূর মন জয় করেছেন অগণিত শ্রোতাদের। এ কান ও কান করে সেই গান পৌঁছে গিয়েছে অরিজিৎ সিং এর কাছেও। নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে গানটির প্রতি অকপটে মুগ্ধতা প্রকাশ করেছেন উপমহাদেশের বিখ্যাত এই শিল্পী। তারপর ইউটিউবে যেন হুমড়ি খেয়ে পড়েছে শ্রোতারা, নতুন করে আলোচনায় এই গান ও তার শিল্পী। প্রিয় গায়কের কাছ থেকে এমন সাড়া পেয়ে আপ্লুত এঞ্জেল নূর নিজেও। এদিকে গানের পাশাপাশি অভিনয়েও প্রতিভার স্বাক্ষর রাখছেন এই তরুণ শিল্পী এঞ্জেল নূর। ২৮তম বুসান ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট অ্যাওয়ার্ড পাওয়া বহুল প্রশংসিত সিনেমা বলিতে অভিনয় করেছেন তিনি। So that was the headline for today. Now it's time to go beyond the headline into the conversation. So I have with me now the talk of the town himself, Angel Noor. Welcome to the show. কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? খুব ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ ফর মেকিং ইউর টাইম। কারণ আমি যতটা বুঝতে পারছি এই সময়টা তোমার ভীষণ ব্যস্ত কাটছে, স্পেশালি উইথ অল দি ইন্টারভিউজ অ্যান্ড এভরিথিং। অরিজিৎ সিং, আমরা মনে হয় এই সাবকন্টিনেন্টে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না অরিজিৎ সিংকে চেনেন না বা তার ভক্ত নন, খুব কমই মানুষ আছেন। অরিজিৎ সিং তোমার একটা গান শেয়ার করলো, আর স্পেশালিটি হচ্ছে এই গানটা তোমার প্রথম করা গান, প্রথম সৃষ্ট একটা গান। আমার এটা জানতে ইচ্ছে করছে, দ্য ফার্স্ট মোমেন্ট ইউ গট টু নো অ্যাবাউট দিস, ওটা কেমন ছিল? তুমি নিজে দেখেছিলে, কেউ বলেছে? মানে হাউ ডিড ইউ গেট টু নো? এটা হয়েছে আসলে আমার 2 দিন পরে আমার কনসার্ট ছিল। আচ্ছা। রিদম অফ ইয়ুথ বসুন্ধরায় যেটা হলো। সো ওই লাইন আপটা একটু খুব টাইট ছিল, লাইক শিরোনামহীন, আতসেল, নগরবাউল, জেমস। তো ওনাদের সাথে আমার লাইন আপ ছিল, আমি ওটা নিয়ে আসলে একটু চাপে ছিলাম। সো আই ওয়াজ ইন প্র্যাকটিস প্যাডে ছিলাম। সো হুট করে আমি আমার ইউটিউবে দেখি প্রচুর নোটিফিকেশন আসতেছে, আমি উপর থেকে দেখলাম অরিজিৎ সিং লেখা। এরপরে আরো 2-4 জন অরিজিৎ সিং লেখা লাভ রিক দিয়ে একটু ঢুকে দেখি কি অরিজিৎ সিং এর শেয়ার থেকে দেখতে আসলাম। তখন আমি একটু শক খেয়ে গেছি যে হাউ ইজ ইট, হোয়াট ইজ গোয়িং অন। তখন আমি অতটা প্রায়োরিটি দিইনি ওইটাকে, কারণ আমি আসলে কনসার্ট নিয়ে বেশি সিরিয়াস ছিলাম। সো বাসায় গিয়ে র্যান্ডামলি আমি আসলে দেখতে মাথায় আসলো আচ্ছা কি লিখতেছে, কারণ আমি সবসময় শুনে আসছি তুমি অরিজিতের মতো গাও, তুমি অনুপমের মতো গাও, এরকম মানুষ বলতে আমি ভাবছি ও ধরনের কিছু। তো কমেন্ট চেক করতে গিয়ে একজন লিখছে যে অরিজিৎ সিং এক্স ওনার পার্সোনাল অ্যাকাউন্টে মানে এক্স হ্যান্ডেলে আমার গানটা শেয়ার করছে আর লিখছে যে হোয়াট এ সং। তো আমি ওনাকে বললাম যে প্লিজ আমাকে দাও। এখন অরিজিৎ সিং কিন্তু ভেরিফাইড কোনো অ্যাকাউন্ট এক্সে নাই। তুমি একটু ডাউট ছিল যে এটা আসলে অরিজিনাল। আমি এটা তো আসলে সম্ভব কিভাবে, এটা তো ভাবাই যায় না। আমার গান শুরু করছি আমি উনার গান শুনি, উনি কিন্তু আমার ইন্সপিরেশন। খালি আমার না, আমার মনে হয় ম্যাক্সিমাম যারা তাই। তবে হ্যাঁ, আমি সেটাও শুনেছি তুমি তার গান কভার করেছিলে। আমার লাইফের ফার্স্ট গান যেটা মানে অনলাইনে দেয়া, সেটা উনারই গান ছিল। কোনটা ছিল সেটা? ফিরলে দিল। মানে আই ইনভেন্টেড মাইসেলফ অ্যাজ এ সিঙ্গার তখন 2019 ডিসেম্বরে। সো এটা অরিজিৎ সিং এর গান ছিল। সো পরে অনেক আমি ইউটিউবেই ওনাদেরকে রিপ্লাই দিচ্ছিলাম যে প্লিজ আমাকে একটা স্ক্রিনশট দাও, কিভাবে সম্ভব, আমি তো খুঁজে পাচ্ছি না। সো পরে একজন আসলেই আমার মেইলে একটা স্ক্রিনশট পাঠালো। ওই স্ক্রিনশটটা আমি দেখতে দেখতেই অরিজিৎ সিং এর ফ্যান গ্রুপে আমার গানটা অলরেডি পোস্ট করে লিখে দিছে যে অরিজিৎ সিং এক্স হ্যান্ডেলে এই গানটা শেয়ার করছে। এই পরের গল্পটা তো আসলে এখন মোটামুটি সবারই জানা যে কি হয়েছে, এবং তুমি তোমার গান দিয়ে অনেকের মাঝে কিন্তু এর মাঝে পৌঁছে গেছো। তোমাকে যদিও হয়তোবা অনেক ম্যাস পিপল সেভাবে হয়তো জানছে না যাচ্ছে ও গান করে কিনা, কিন্তু তোমার যদি আমার গানটা কিন্তু অনেকেরই প্রিয় গানের তালিকায় হয়ে গেছে তোমাকে না জেনেও। কিন্তু এই ঘটনার পরে আরেকটু নতুন ভাবে জানা, বিশেষ কোনো পরিবর্তন তোমার কাছে কি মনে হয়েছে? এটা কি এমন কোনো পরিবর্তন নিয়ে এসেছে? আহামরি কোনো পরিবর্তন তো আসলে আসে না। আমাদের তো যেমন কি আমি যদি অফিস করতাম তাহলে কি করতাম, 9টা-5টা অফিস করতাম। এখন আমি 9টা-5টা গান করি, কিন্তু ব্যাপারটা হচ্ছে মানুষকে দেখানোই আমার কাজ। সেই জন্য মানুষ আমাকে জানে। আমি মানুষ হিসেবে বা আমার রেগুলার লাইফে এটা কোনো ইফেক্ট পড়ে নাই এখন পর্যন্ত। হ্যাঁ, এখন একটা ব্যাপার হচ্ছে যে প্রাইভেট লাইফটা হয়তো একটু পাবলিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যেটার জন্য আমি অলরেডি একটু মানে একটু চাপই বোধ করছি। আচ্ছা, মানুষ হিসেবে আমার কোনো পরিবর্তন হয়। You have told me যে আমি একটু স্কেয়ার্ড। হ্যাঁ, আমি একটু স্কেয়ার্ড, কারণ খুব অল্প সময়ে বেশি হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমার। আর দ্বিতীয়ত
একটুখানিও ভুল করা যাবে না। আই আন্ডারস্ট্যান্ড, ওভারওয়েলমিং একটা ফিলিং। ওভারওয়েলমিং, হ্যাঁ। আর এই যে তোমার গান শেয়ার করেছে তুমি, এরপর অনেক কিছু হয়েছে, নিউজ হয়েছে, দেশের সবচাইতে বড় গণমাধ্যমে এটা নিয়ে তোমাকে ফিচার করা হয়েছে, তুমি কি কোনোভাবে তাকে রিচ আউট করেছো? অরিজিৎ দাকে? না, আমার তো এটা নিয়েই তো আমি অলরেডি মানে খুব ওভারওয়েলমড। থ্যাংক ইউ। কিন্তু ওনার ম্যানেজার আমার সাথে যোগাযোগ করেছিল। আচ্ছা, উনি আমাকে বলছে যে প্লিজ কাম ওভার টু কলকাতা এনি টাইম whenever you want. সো আর ইউ প্ল্যানিং টু? আমার এমনিতেই কলকাতা যাওয়া হবে মোস্ট প্রবাবলি এপ্রিলের ফার্স্ট উইকে। আচ্ছা, কোন কাজ, কোন প্রজেক্ট দ্যাট ইউ ওয়ান্ট টু ডু? আমার এবছর 2টা সিনেমার জন্য আমার সাথে অলরেডি কথা বলছে, একটা কলকাতার, একটা তামিলনাড়ুর। তামিল সিনেমাটার নাম হচ্ছে সুপার কাথাই। অলরাইট। সো ওটার প্রি প্রোডাকশন চলতেছে। সো অলরেডি হ্যাঁ, কনফার্ম হয়েছে? ওটা আমাকে আরো 7-8 মাস আগে কনফার্ম করছে। এখন তো ভিসার একটা জটিলতা আছে, এটার চাপেই হচ্ছে, আমি আসলে বুঝতে পারছি না কি করব। কিন্তু ওই ছবিটা আসলে আমি ছাড়া হবে না। তুমি ছাড়া হবে না? হ্যাঁ, এই জন্য আমি আসলে অতটাও ওটা নিচ্ছি না। তুমি ছাড়া হবে না, ওয়াই সো? কারণ আমাকে রাইটার বলছিল যে আমার এর আগে, আজকে থেকে প্রায় 1-1.5 বছর আগে। আচ্ছা, ওয়েট, আমরা কিন্তু তোমার গান থেকে এখন অভিনয়ের দিকে চলে যাচ্ছি। তো আমি এটাকে একটু বলেই শুরু করি। তোমার গান দিয়ে যদি আমরা কথা বলছি, এবং তুমি যতটুকু শেয়ার করেছো 2019-এ তুমি নিজেকে নতুন ভাবে আবিষ্কার করেছো, দ্যাট ইউ ক্যান সিং, ইউ আর আ সিঙ্গার, ইউ আর মিউজিশিয়ান অ্যান্ড অলসো ইউ আর অ্যান অ্যাক্টর। সেই জার্নিটা হঠাৎ শুরু হয়েছে, কিভাবে ওই সময় নিজেকে আবিষ্কার করে সেটা শুনবো। তো তোমার এখন অ্যাক্টিং ক্যারিয়ার নিয়েও শুনছি, অনেকগুলো ভালো ভালো কাজ তুমি করেছো। তো নতুন কাজের মধ্যেই চলে এসেছি। তোমার অলরেডি বলির কথা আমরা জানি, যেটা বাংলা মুভি ইন্ডাস্ট্রির জন্য অনেক গর্বের একটা বিষয়। সেখানে তুমি একটা চরিত্র করেছো, মোবারকনামা ওয়েব সিরিজে করেছো, এবং বিজ্ঞাপন আরো অন্যান্য কাজ তো আছেই। নাও ইউ আর ড্রিমিং বিগ অ্যান্ড ইউ আর গোয়িং ফর বিগ থিংস, ইন্টারন্যাশনাল কোলাবোরেশন। সো তোমাকে ছাড়াই হবে না, এই চিন্তাটা কেন? মানে তোমাকে ভেবেই কি সুপার কাথাই এই মুভিটা চিন্তা করা হয়েছে? না, বেসিক্যালি এটার যে রাইটার কানাকরাজ বালাস্বামী, উনি আমাকে 1 বছর আগে নক দিছিল যে বেসিক্যালি ওই সময়টায় আমার একটা কালা মুভির একটা গান ছিল ঘোড়ে পে সাওয়ার। খুব পছন্দ। ওই ভিডিওটা মির্চি ইন্ডিয়ায় আপলোড করছিল, ইন্ডিয়াতে। ওকে। ইট ওয়াজ ভেরি ফেমাস ওখানে। সো ওখান থেকে এসে আমাকে দেখছে কানাকরাজ বালাস্বামী, নক করছে যে আমি একটা ফিল্ম লিখছি, এটার বেসিক আমি আপনাকে খুঁজতেছিলাম, আমি এটা করতে পারছি না আপনি ছাড়া, ইউ হ্যাভ টু বি উইথ মি। ডিরেক্টলি ভাবে বলছে ইউ হ্যাভ টু বি উইথ মি এন্ড আপনার এটা করতেই হবে। পরে আমি বললাম ঠিক আছে, দেখা যাক। আমি এখন প্রি প্রোডাকশন। কিভাবে যোগাযোগ করেছিলেন? সোশ্যাল মিডিয়া? আমার পেজে, বিকজ মির্চি ইন্ডিয়াতে তো আমাকে মেনশন করেই তো ওরা আপলোড করছিল। সো ওরা আমাকে, আমি জিজ্ঞেস করছিলাম আমার তো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, কিভাবে সম্ভব, বাজে কোনো সমস্যা নেই, আমরা ডাবিং করে নিব। এটা তো মুভির গল্পে চলে এলাম, সেই গল্প করব, কিন্তু একটু ছোট্ট 2টো লাইন শুনে মনে হয় সেই জায়গায় আমরা বাঁক ঘুরতে পারি। অরিজিৎ যে গানটা কভার করেছো সেটার কথা বলছিলে, সেটা কি একটু 2টো লাইন শোনাবে? হ্যাঁ, फिर ले आया दिल मजबूर क्या कीजिए, रास ना आया रहना दूर क्या कीजिए, दिल कह रहा उसे मुकम्मल कर भी आओ, वो जो अधूरी सी बात बाकी है, वो जो अधूरी सी बात बाकी है, वो जो अधूरी सी बात बाकी है। দারুণ, খুবই পছন্দের একটা গান। আর তুমি খালি গলায় এত মধুর করে গাও, আমার গলা ভাঙা এখন, তারপরও এত সুন্দর। এবং এই জিনিসটা তুমি সম্ভবত অনেকবারই শুনেছো যে তোমার গলায় একটা আলাদা মায়া আছে, কি যেন একটা আছে, একটা ধরনের বিষণ্ণতা, বা অনেক অনেক মানুষ অনেক বেশি কানেক্ট করতে পারে নিজের একাকী সময়ের একটা সঙ্গী তোমার কণ্ঠকে মনে করে। কিন্তু এই যে মাত্র 2019-এ তুমি আবিষ্কার করলে তুমি গাইতে পারো, এটা কিভাবে হলো? আমার আম্মু খুব ছোটবেলায় মারা গেছে। সো আমি কিন্তু হ্যাঁ, না ইটস ওকে। আমার বাবার উপরেই হচ্ছে আমি বড় হয়েছি। সো ওই সময় আসলে আমি যখন কলেজে পড়ি তখন একটু একটু জানতে পারি যে আচ্ছা আমি বোধহয় গাইতে পারি। কারণ আতিফ আসলামের আমি একটু গান, আমার সাউন্ড ফোবিয়া আছে, ওভাবে আমি গান শুনি না কখনো। তাই মানে গান ছেড়ে দিয়ে গান শুনবো এটা হয় না, আমার কোনো হেডফোনও নাই, কিছুই নেই। সো তখন কি হয়েছে কি, আমার প্রথম ফোন কিনছি আমি কলেজে উঠে।
তো ওখানে রেডিও শুনতাম, তো রেডিওতে একটু একটু আতিফ আসলামের গান বাজতো, তখন আমার মনে হতো আরে গানগুলো কত সুন্দর, একটু একটু চেষ্টা করতাম। আবার আমার মনে হতো যে আমি গাইতে পারতেছি ওইরকম ভাবেই, আবার বলতাম না না কেমনে সম্ভব, এটা তো নিজে নিজে কথা বলতাম আমি আসলে। আমার তো ওরকম মানে বলার জায়গা খুব কম ছিল, মানে অনেক বন্ধু ছিল না? না আমি খুব মানে একঘেয়ে টাইপ, আমি সারা জীবন পড়াশোনাই করছি আসলে। আচ্ছা, আমার পেপার পড়া ছিল আমার নেশার মতো, পেপার পড়া। সো আর তো ওই সময় আস্তে আস্তে ওরকম করতে করতে সো ভার্সিটিতে ওঠার পরে মনে হয় যেন আমার পাখা গজায় গেছে। কোন ইউনিভার্সিটি ছিল? নর্থ সাউথ ইউনিভার্সিটি, আচ্ছা, so ঢাকায় চলে আসতে চিটং থেকে? হ্যাঁ 2017-এ। সো ওই সময় গিয়ে হচ্ছে একটা ক্লাবে জয়েন করছি, নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠন। তো ওখানে সবাই গান করতো, আমি একটু একটু গুনগুন করতাম। হ্যাঁ, এরকম করতে করতে আমি কোরাসে গান গাইতাম বসন্ত বৈশাখে। আমি বিট টিট বুঝতাম না, রিদম কর্ডস টর্ডস কি বলে এগুলো কিছু বুঝতাম না। সো 2 বছর চলে গেল এই কোরাস করতে করতে। আউট অফ নোয়ার 2019-এর ডিসেম্বরে আমার একটা আপু আছে দেবশ্রী অন্তরায় চৌধুরী, লাগে উড়ে ধরা গানটা গাইছে। চিনি ওকে, সবাই চিনি ওকে। হ্যাঁ, সো উনি কি করছিল, ক্লাসরুমে আমি ফেলে দিল গাচ্ছিলাম এমনি লিখতে লিখতে। আমার তো ওপেন ক্রেডিট ইউনিভার্সিটিতে একটা কোর্সে উনি আমার মানে কোর্সমেট ছিল। সো তখন এই তুমি তো এটা অনেক ভালো গাও, লেট মি রেকর্ড ইট ক্লাসের শেষে। ঠিক আছে ওকে। আর ওই সময় আমি জীবনের সবচেয়ে মানে বেশি লম্বা চুল আমার ছিল, কারণ 6 মাস হয়ে গেছে আমি বাড়ি যাইনি। তো আমার বাসায় তো চুল বড় করতে প্যারা বকা দেয়। আচ্ছা, সো আব্বুর সাথে একটু ঝগড়া করে চলে আসছিলাম, তখন 6 মাস বাড়ি যাই না, টিউশনি করাতাম। সো উনি রেকর্ড করেছিল, উনি ওনার প্রোফাইলে আপলোড দিয়েছে, ফার্স্ট ভিডিও যেটা কিনা সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে। অ্যান্ড আমি রাতে দেখলাম যে ওটা 800 কি 850 পর্যন্ত শেয়ার হয়ে গেছে। আমি আসলে ওটার এফেক্ট বুঝি নাই যে 800 850 শেয়ার মানে পরের দিন আমার উপর কি এফেক্ট পড়ে, এটা সবগুলো ভার্সিটির গ্রুপে স্পেসিফিক্যালি। ওইটার ছিল যে ভয়েস অফ এন এঞ্জেল, এটা এরকম লিখে দিছিল। সো পরের দিন দেখি ভার্সিটি যেতে পারি না, সবাই আমাকে জিজ্ঞেস করে এই গানটা তুমি করছো না, না এই সিঙ্গেল রিলেভেন্ট, আমি তো নিজেই বুঝতে পারতেছি না, আমি ভয় পেয়ে গেছি। সো দ্যাটস হাউ ইট স্টার্টেড। সো ব্লেসড, আই মিন ইউ আর গিফটেড। মজার ব্যাপার হচ্ছে তুমি নিজেই জিনিসটা জানতে না। আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যেহেতু তোমার সাউন্ড ফোবিয়া ছিল, তুমি সেভাবে গান শুনতে না বলে সেটা ট্রাইটাও। এখনো আমি খুব জোরে, আমি কিন্তু খুব শান্ত গান গাই, কারণ খুব জোরে বিট টিট দিলে আই ফিল সো নার্ভাস যে কি হয় না, মানে ওই জানতে পারছি কলেজের সময়, সেই তো জানতে পারলে যে গাইতে পারো, কভার করছো, কিন্তু যদি আবার গানটা তুমি নিজে লিখলে, সুর করলে, গাইলে, মানে নিজে সৃষ্টি করলে, তোমার নিজের প্রথম রিলিজ দেয়া গান, প্রথম করা গান কি এটা? রিলিজটা তো এটা প্রথম লেখা গান। প্রথম লেখা গান, হ্যাঁ, মানে আসলেই প্রথম বানানো গান, প্রথম তুমি এটা রিলিজ, প্রথম লেখা, প্রথম সুর করা, প্রথম শুট করা। ইভেন এটার এডিটটাও আমি ইউটিউব থেকে দেখে তা শিখে তারপর এডিট করছি। মানে গাইতে পারো এই জিনিসটা ধীরে ধীরে জানলে, অনেকের অনুপ্রেরণায় দেবশ্রী যেমন তোমাকে দিয়ে গাইয়ে রেকর্ড করেই করলো, সেটা একভাবে হলো, কিন্তু নিজে যে লিখতে পারো, সুর করতে পারো, একটা গান বানাতে পারো, এই জিনিসটা কিভাবে হলো? দেখো, আই লাভ টু এক্সপ্লোর মাইসেলফ। আমার মনে হয় যে আমি খুব কুইক লার্নার, এটা আমি ছোটবেলা থেকে দেখে আসছি, আমার বাসায় বা আমার আশেপাশে মানুষজন আমাকে বলে আসছে। যে কোনো কাজে দাও, আমি যদি আমার করতে ইচ্ছা করে আসলে আমি এটা মনোযোগ দিয়ে করি, যদি আমার ইচ্ছা না করে কোনোভাবেই সম্ভব না। আই ক্যান রিলেট। কিন্তু যদি ইচ্ছে করে আমি পুরোপুরি মনোযোগ দিয়ে করি, সেটা এটা বেনিফিট কি এটার কথা আমি ভেবে কখনো করি নাই। যদিও আবারও এরকম লেখা সকালবেলা আমি তখন খুব টেনশনে ছিলাম, পড়াশোনা শেষ হইলো মাত্র, কি করব না করব আসলে লাইফ নিয়ে একটা ডিসিশনের প্ল্যানিং ছিল তখন। তো ওই সময় ভোর রাতে আমি একটু ওই ফেসবুকে দেখে আমি কিভাবে তাহাজ্জুদের নামাজ পড়ে এগুলো দেখলাম। আসলে ওই সময় আমি এমন একটা ফেজে ছিলাম যে খুবই ডিস্টার্ব ছিলাম, গান টানের ক্যারিয়ার মানে সবকিছু মিলাই আমি তো একটু ফেমাস, তখন আমি একটু ফেমাস হয়েছিলাম পাসুরির কারণে, তখন পাসুরি ওয়াজ হিট, পাসুরি কাভারটা। সো একটু টেন্স ছিলাম যে আসলে বাসায় থেকে চাপ দিচ্ছে, কি করবো না করবো, তো আর নিজের পার্সোনাল লাইফে কিছু মেডিকেল ইস্যুস ছিল, সবকিছু মিলাই। সো একটু নামাজ দেওয়া বেশি পড়তে, মানুষ তো বিপদে কষ্ট পাইলেই তখন উপর লাগায়। তো ওই টাইমেই একটা গ্যাপ ছিল ফজর আজান দেওয়ার পর্যন্ত, এর মধ্যে আমার মাথায় আমি নিজে নিজে ভাবতেছিলাম লাইফ নিয়ে আসলে কি করব। এটা আমার ছোটবেলার অভ্যাস। এই গানটার পেছনে অনুপ্রেরণা কি? তুমি বলছিলে পার্সোনাল লাইফেও একটু ইস্যুস ছিল। কোনো অনুপ্রেরণা না, মানে এটা আমার থট, এটা আমার মাথায় এমনিই আসছে, মানে উইদিন 15 to 20 মিনিটস আমি এটা ফোনে রেকর্ড করে ফেলছিলাম দেখে, হয়তো এটা আছে, না হয় এরকম অনেক সুর আসছে যেগুলো আমি হয়তো রেকর্ড করি নাই, বাইকে যাচ্ছি আমার মাথায় আসছে একটা কথা। কিন্তু যে কথাগুলো যে যদি আবার দেখা হয় তোমার আমার, তুমি কি কারোর কথা ভেবেছিলে? হ্যাঁ, ওরকম কারো কথা তো ভাবছিলামই, কিন্তু আলটিমেটলি
এটার কালার, এই গানটার বেসিক কালারটা দিছে হচ্ছে আসিফ আহমেদ, যে এটার মিউজিক অ্যারেঞ্জমেন্ট করছে কর্জিং থেকে শুরু করে। সো দুজনেরই আমার ইমোশন গুলাকে ওই ধারণ করতে ওই জায়গায় পেরেছে। বিকজ আমাদের গানের শুরু একসাথে। তোমরা, আমি দেখেছি তুমি তাকে অনেক জায়গায় মেনশন করেছো, হ্যাঁ, ওকে দুজন মিলে একটা মেনশন musical করা jam। ছাড়া আসলে আমার মিউজিক ক্যারিয়ার কখনোই 100% ফুলফিল হবে না। আচ্ছা, দুজন মিলেই কি এখনো কাজ করো বা হ্যাঁ, এই যে এখন ঈদে অ্যালবাম রিলিজ দিচ্ছি, একটা মিউজিক ভিডিও করছি, দ্যাটস গ্রেট। আর 4টা গান নাটকে আসতেছে, হ্যাঁ, এগুলো আমরা একসাথে করতেছি। 4টা গান নাটকে দিচ্ছ এবং অ্যালবাম রিলিজ করছো, সব কি নিজের লেখা? সব নিজের লেখা শুরু করা, সব নিজেরই করবে হ্যাঁ। এরকমই কিছু? এখন তো এই সময়টায় তোমার আরো অনেক বেশি অফার আসছে না? অফার আসছে, কিন্তু আমি আসলে আমার নাটক, টু বি অনেস্ট, নাটকের জন্য গান লিখতে শুরু করতে আমার একটু কষ্ট হয়, কারণ ওখানে ওদের ডিমান্ড অনুযায়ী আমি কাজ করছি, ওদের ফিডব্যাকস থাকে, ওদের ইচ্ছা, ওদের ইমোশন থাকে, ফরমাইশি কাজ যেটাকে হ্যাঁ। বলি। এখন ওটা আমার তাও করতে হয়, কারণ অবভিয়াসলি আপনি যখন গান করছেন বাংলাদেশে, ইউ নিড টু বি ফিনান্সিয়ালি এস্টাবলিশড, টু বি অনেস্ট। আমি এখানে কোনো আবেগের কথা বলবো সবার না, জন্যই সত্যি হ্যাঁ। এটাই। তো আমি বেসিক্যালি গানটা যখন সেল করে দিচ্ছি কপিরাইট, তখন আই এম গেটিং সাম মানি এন্ড আই এম স্পেন্ডিং দোজ মানি অন মাই ওন সংস। ওকে, সো ওভাবে দ্যাটস দ্য রাইট থিং টু ডু। আই হ্যাভ নাথিং টু ডু এটা করা ছাড়া। মজার প্রশ্নই করি, এই যে বলছি কারোর কথা ভেবে তো একটু লিখেছিলাম, সেই মানুষটা কি জানে? হয়তো জানে, হয়তো জানে না, ইউ ডোন্ট নো দ্যাট। আমি এটা নিয়ে ভাবতেও চাচ্ছি না। ওকে, আমরাও ভাবতে চাচ্ছি না তাহলে। হ্যাঁ, ঠিক। অনেক কিছু সামনে আছেন। এঞ্জেল, তোমার probably it's just your beginning, but you have a long way to go. You are dreaming big and you are doing big things. অনেক বড় বড় প্রজেক্টের সাথেই আছো। গানের গল্প তো অনেক শুনলাম, যেহেতু গান দিয়েই আজকে আমরা হেডলাইন করেছি, এবং গানের গল্প শুনতে আমাদের অনেক ভালো লাগে, কিন্তু তুমি একই সাথে দারুণ অভিনয় করো। অভিনয় তোমাকে প্রথম আবিষ্কার করেছে কে, কিভাবে? ওই যে যখন বললাম না যে আমার চুল একটু বড় ছিল, তখন জানতে পারলাম যে আচ্ছা চুল আমার কার্ল। সো ফর দ্য ফার্স্ট টাইম কামরুন নাহার কলি আপু আছে রান আউটের, হ্যাঁ, আই অলসো লাভ হার, উনি হুট করে আমাকে ফোন দিছে, যে আমি জানি না কিভাবে নাম্বার পাইছে, ওরা পেয়ে যায়। হ্যাঁ। আমি তখন টিউশনি করাচ্ছিলাম, তখন আমি কিন্তু এই যে ফিনান্সিয়াল স্ট্রাগল, যেটা 4টা-5টা টিউশন, বাবার সাথে রাগ করে নিজের খরচ নিজে চালাচ্ছিলে? হ্যাঁ। Alright. তো ওই সময় 4টা-5টা করে টিউশন করাচ্ছি, সময়ই নেই একদম। রাতে 8টা, সামনে মনে আছে 8:30 9টার দিকে ফোন দিছে, আমি কামরুন নাহার কলি, কাস্টিং ডাইরেক্টর অফ রান আউট, ইউ নো দ্যাট। I know that. হ্যাঁ, আমার একটা টিভিসি আছে, করবা বাংলা লিংকের? আমি বলছি আমি তো অ্যাক্টিং করতে পারি না, এখন বলছেন বের করে নিব। তুমি যে কি পারো তুমি নিজেই জানো না আসলে। আমি তখন আসলে ওভাবে বুঝি নাই, জানতেন না। আমি বলছি আপনি একটু আমাকে পরে ফোন দিন, আমি টিউশনিতে। আচ্ছা, আমি বাসায় গিয়ে পরে ভাবলাম, এন্ড শি অফার্ড মি an amount, হ্যাঁ, যেটা কিনা হয়তো পুরো মাসের আমার 2টা টিউশনের টাকা। হ্যাঁ, সো আমি বলছিলাম আচ্ছা ভালোই তো। বলে দিই, যে ওকে বলে দিই। ওকে বলে দিয়েছি। কাছের জীবনে আমি ওই শুটটা করার সময় আমি ওয়েট করতেছিলাম যে কখন আমাকে একটু বকা দিবে, যে এইটা হয় নাই, এই এক্সপ্রেশন হয় নাই, কিছুই বললো না। সারাদিন শুট করলাম পুরান ঢাকায়, শুট করলাম, ইট ওয়াজ রিয়েলি গুড। ইট ওয়াজ রিয়েলি গুড। তোমার অনেকগুলো টিভিসি আমরা দেখি, লাস্ট একটা টিভিসি তো দেখলাম ফুটবলার ক্যারেক্টার করছো, খুবই দারুণ গেছে। এবং ইন্টারেস্টিংলি তুমি যে ক্যারেক্টারগুলো প্লে করেছো, সেটা মুভিতে হোক যেখানেই হোক, তোমাকে চেনা যায় না এরকম একটা ব্যাপার আছে। তোমার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং ক্যারেক্টার কোনটা ছিল? আমার জন্য বলি করাটা খুবই চ্যালেঞ্জিং ছিল। আচ্ছা, বলি দ্য রেসলার। হ্যাঁ। সো এটা বাংলাদেশের হিস্ট্রিতে ফার্স্ট মুভি, যেটা বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের হাইয়েস্ট অ্যাওয়ার্ড উইন করছে। সো এটার অ্যাক্টিং করার সময় এটা আমার রোল প্লে করতে হয়েছে বেসিক্যালি একটা জেলের ছেলে, আচ্ছা, যার মা মারা গেছে, তার মধ্যে কিছু স্পিরিটস আছে, ওকে, যেটা বাবা থেকে ট্রান্সফার হয়। বাবা চলে যাওয়ার পর ছেলের কাছে ওই, মানে এটাকে বলে না, কি বলে, একটা ব্লেজিংস, যেটা স্পিরিট যেটা দিয়ে যায়। ওকে, খুবই অদ্ভুত উড়ে একটা ছবি, অর্থোডক্স চিটাগনিয়ান সিনেমা। অলৌকিকতা আছে। হ্যাঁ, একটু অলৌকিকতা আছে এখানে। তো একদম বেসিক রুরাল চিটাগনিয়ান কোস্টাল স্টোরি এটা। সো আমরা তো আমি নিজে পার্সোনালি যেরকম ভাবে বড় হয়েছি, এটা আমার জন্য খুবই টাফ ছিল। চিটাগংয়ের মানুষ হয়েও তোমার জন্য টাফ ছিল, কারণ অনেক আলাদা। কারণ আমি তো চিটাগংয়ের মানুষ হলেও কোস্টাল রুরাল এরিয়া তো আমরা স্পেন্ড করি না। আর তার চেয়ে বড় কথা, লুঙ্গি পড়তে পারতাম না, চিটাগনিয়ান ভাষা গোল গোল করে বলতাম। গোল গোল করে বলতাম মানে হন্ডে জ্বর, আচ্ছা, হতে আইসুস, এরকম ধরনের হড়ে জ্বর, আচ্ছা, মানে একদম র যেটা। আর আমাদের ডিরেক্টর ইকবাল হোসেন চৌধুরী, উনি মানে এগুলোর ব্যাপারে খুবই একদম রনেস এর উপর খুব মানে ইন্টারেস্ট ছিল ওনার। এই সিনেমাটা ওভাবেই বানানো, এবং পুরো ছবিতে কোনো এক্সট্রা মিউজিক অ্যাড করা নেই, সব ন্যাচারাল সাউন্ড।
তক্ষকের শব্দ, টক 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 টক, এরকম চিজি পোকার শব্দ এগুলো। আর প্রোডিউসার ছিল পিপলু আর খান। সো ইউ নো হি ইজ আ বিগ শট, পারফেকশনিস্ট। হ্যাঁ, সো খুবই টাফ ছিল। আর আমার স্কিন কালার একটু ব্রাইট, জেলের ছেলের তো অবভিয়াসলি এত ব্রাইট। পরে কালো বানিয়েছে কিভাবে? আমি জানি না কেন, ইকবাল ভাই আমাকেই চাইছে। আচ্ছা, যখন আমি ফার্স্ট দিতে গেছি আমি জানতাম যে এটা হবে না, আসলে সিনেমায় করার মতো যোগ্যতা আমার এখন হয়নি। কিন্তু আউট অফ নোওয়্যার আমাকে ফোন দিয়ে বলে কি হ্যাঁ তুমি আমার সাফু। সবাই ওনাকে অনেক বলছিল যে ওর স্কিন কালার এগুলোর সাথে তো যায় না, ওকে দেখেও মনে হয় না, খুবই ইন্ট্রোভার্ট, দেখে অনেক মনে হচ্ছে অনেক পশ লাগছে, কিভাবে ম্যাচ করবে। হ্যাঁ, বলে না না আমার কেন জানি মনে হচ্ছে এটাই। আচ্ছা, কিন্তু সামহাউ মেবি যেহেতু অ্যাওয়ার্ডস পাইছে হয়তো কিছু একটা তো করছে। এটা তোমার প্রথম মুভি এবং প্রথম মুভিটাও এত উঁচুতে গিয়েছে। মজার কিছু ঘটেছে, বলছিল যে লুঙ্গি পড়তে পারো না, কোনো হ্যাঁ, লুঙ্গি পড়তে অ্যাক্সিডেন্ট হয়নি, কিন্তু প্রথম দিন যেদিন ফার্স্ট ডে শুট যেটা ছিল টাঙ্গাইলে, ওই দিনে শুটে আমরা যে ক্যাম্পে ছিলাম একটা খ্রিস্টান মিশনারিজ এর একটা মানে কি বলবো ডরমেটরির মধ্যে আমরা ছিলাম। তো প্রথম দিনে গিয়ে আমি তো প্যান্ট পরা, আমাকে ইকবাল ভাই গিয়ে বলছে সাফুকে কখনো প্যান্ট পরানো যাবে না, সাফু ফার্স্ট ডে টু লাস্ট ডে লুঙ্গি পরা থাকতে হবে, সেটা খাক ঘুমাক যাই হোক, দরকার পড়লো আলাদা রুম দাও। বেশ, হ্যাঁ, তো আমার ওটাই প্র্যাকটিস করতে হয়েছে আর কি। কিন্তু নাসির ভাই আমাকে খুব হেল্প করছে। আমি খুব টেন্স ছিলাম নাসির ভাইয়ের সাথে স্ক্রিন শেয়ার করা নিয়ে, কারণ উনি অনেক গুণী একজন অভিনেতা। তুমি তো যেহেতু তুমিও আছো, তুমি তো জানো যে একই স্ক্রিনে যখন দুজনের অ্যাক্টিং দেখা যায়, একটুখানি একটু ভুল এক্সপ্রেশনেই কিন্তু মানুষ কম্পেয়ার করা শুরু করে দেবে, আর তার উপর বিগ স্ক্রিন। সো নাসির ভাই আমাকে খুব হেল্প করছে, উনি আমাকে চোখের অনেক কিছু শিখাইছে এন্ড আমাকে খুবই ইন্সপায়ার করছে। আমাকে বলছে যে আমি 23 বছর থিয়েটার করছি, তারপর ওইটা তখন অ্যালেন স্বপন হয় নাই, ওটা ওনার ফার্স্ট মেইন ক্যারেক্টার স্টোরি, মেইন ক্যারেক্টারাইজ স্টোরি ছিল। তাহলে তুই আমার ছেলে ক্যারেক্টার এখন করতেছিস 23 বছর পরে, তাহলে আগামী 23 বছর পরে গিয়ে তুই কি করতে পারবি? এই কথাটাই আমাকে ইন্সপায়ার করছে। সো ইয়া, আর উনি আমাকে বলছে যে আমাকে কিছু করতে হবে না, যা আমি তাই করতে ইনাফ। সেটাই, বি ইয়োরসেলফ, দ্যাটস সেম কথাটা মোশাররফ ভাই বলছে, যেটা মোবারকনামায় তার সাথে হ্যাঁ, মোশাররফ ভাই বলছে যে বেশি কিছু শিখতে চাইছ না, তুই যেটা আছিস সেটাই। গ্রামার শিখতে গেলে হবে কি, যেমন কি আমি তোমার সাথে যদি এইভাবে কথা বলি যে তুমি আজকে কি খাইয়াছো গ্রামার অনুযায়ী, তাহলে মজা লাগবে না। অথেন্টিসিটি অনেক বড় একটি ব্যাপার। প্রথম মুভি, সেটা এরকম অভিনয় যেটা করছো সেটাও দারুণ হচ্ছে, গান দারুণ হচ্ছে, এবং সামনে মুভির কথা বললে, এখানকার কোনো মুভির কি কোনো নিউজ আছে? বাংলাদেশের ছবি আছে 2টা। আচ্ছা, এর মধ্যে সবচেয়ে বেশি, ওটার নাম আমাকে বলতে এখনো ডিটেইল মানা করেছে, সো কিন্তু ওটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং। 1825 শতাব্দীর গল্প, আর আমার 2টা রোল প্লে করতে হবে। ওকে, আই হ্যাভ টু প্লে 2 ডিফারেন্ট রোলস। দেখা যাক কি হয়। তার মানে সামনে তো লম্বা একটা সময় অভিনয়ের সঙ্গে তোমার ব্যস্ততায় কাটবে, গানকে সময় দেওয়া বা লেখালেখিকে তো একটা আলাদা সময় দিতে হয়। আসলে আমি দেখাই তোমাকে, সেটা হচ্ছে আমার ফোনে অলমোস্ট 276 সুর করা আছে। কিছু আছে বাইকে যাওয়ার সময়, কিছু খাওয়ার সময়, কিছু মন খারাপ তাই। 276? হ্যাঁ, আমি রেকর্ড করে রাখি হঠাৎ মাথায়। কিন্তু এগুলো শুধু ওখানে বন্দি থাকুক তো চাই না, এই বাক্সে দেখি কতটুকু পারি। আসলে আমি প্ল্যান করছি না। তার মানে তোমার ভালো একটা ব্যস্ত সময় যাবে, ঈদেও অ্যালবাম, মিউজিক ভিডিও, এর মধ্যে এই যে তুমি বললা না যে ভাস্ট অ্যামাউন্ট অফ মানুষ আমাকে চেনে না, ভাস্ট অ্যামাউন্ট অফ মানুষ আমাকে চেনে না কারণ আমার কাজ রিলিজই হয়েছে। যতটুকু চেনেন 2টা কাজে। আমি তো সোশ্যাল মিডিয়ায় ওভাবে অ্যাক্টিভলি আমাকে মানুষ চিনুক এটা আমি চাই না। আমি কয়দিন আগেও চিন্তা করছিলাম ফেসবুক ডিলিট করে দেবো, কারণ আমার ফেসবুকে থাকতে খুব দম আটকায় আসে। আমি এখন দেখবা যে কোনো আমারও ভালো লাগে না। এই জায়গা থেকে যে কিছু মিলছে, রিলেট করার কথা বলছি, যে একটা কথা তুমি বলছিলে যেটা তোমার ভালো লাগে সেটাই তুমি মন দিয়ে করো, কিন্তু যেটা ভালো লাগে না সেটা জোর করে কোনোভাবেই করো না। আমার পেজে 1,30,000 মানুষ আমাকে ফলো করে, কিন্তু আমার লিসেনার কিন্তু 1,30,000 না, আমার লিসেনার আরো অনেক অনেক বেশি, কিন্তু আমি ফেসবুকে অ্যাক্টিভ না ওভাবে। আর আমি তো চাইও না ওভাবে ফেসবুক কাজ করতে। আমার কাজ দিয়ে মানুষ চিনুক আমাকে, এটাই আমি চাই। আমি আমার কাজের মধ্যে থাকতে চাই। আমি খুব প্ল্যানও করছি না, যখন যে কাজ আসছে আমার মনে হচ্ছে এটা করতে পারবো, আমি ওটা করছি, মন দিয়ে করছি। এইটাই। তোমাকে নাকি কেউ বলেছিল যে আমার সাথে তোমার কি যেন মিল আছে? হ্যাঁ, আমাকে না, এটা আগে যখন ইভেন আমি যখন কলেজে পড়ি তখনও আমার ফ্রেন্ড সার্কেলে অনেকের তোমার উপর ক্রাশ ছিল। তো ওরা আমাকে, যেহেতু আমি একটু অদ্ভুত দেখতে, বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে আমার অডিয়েন্স তো আমাকে বলে যে মানে দাড়ি টাড়ি নাই, একটু বেশি সুন্দরী। আমি জানি আমি সুন্দর দেখতে, আর আমি জানি আমি এখানে নাকামি করবো না। তুমিও সুন্দর অবভিয়াসলি, তুমি আমার ফেভারিট ছিলা।
যেহেতু সবাই আমাকে মেনশন করতো যে দেখো দেখ তোর বোন তোর সাথে চেহারায় মিলে, হ্যাঁ ওকে নাইস। আমরা দর্শককে দেখে আমাদেরকে চেহারা মিলে, যাই না বলতে আর কি। তখন আমি এখন একটু শুকাই গেছি, হ্যাঁ একটু অসুস্থ ছিলাম তো এই জন্য আমার ওটা। সোশ্যাল মিডিয়ার কথা অসুস্থ বারবার বলছো, মানে ডু ইউ ওয়ান্ট টু শেয়ার? মানে আমার একদম ছোটবেলা থেকে একটু মেডিকেল ইস্যুস আছে, আচ্ছা সো ওগুলা নিয়ে এই জন্যই আমি একটু ইন্ট্রোভার্ট থাকতাম, কারণ আমি জানতাম আমি অসুস্থ, সিক থাকতাম ম্যাক্সিমাম। তো বাট আর ইউ ডুইং ওয়েল? আর ইউ টেকিং কেয়ার অফ? আমার প্রতি মাসেই এখন চেকআপের উপর আছি, দেখি দেখা যাক কি হয় আর কি। আই উইশ ইউ অল দ্য বেস্ট, বিকজ হেলথ ইজ ওয়েলথ, এটা আমি খুব দারুণ ভাবে মানি। আল্লাহ যা করে আর কি, মানে যদি তাই হইতো তাহলে তো আর এখন তোমার সাথে বসে থাকতাম না। আচ্ছা চলো আমরা একটা ছোট্ট করে একটা গান শুনি। কি গান শুনবা? তোমার একটা পছন্দের গান শোনো, যে করা গান শোনাতে পারো যেটা হয়তো কেউ শুনেনি এখনো। আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গোয়ার, নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গোয়ার, আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে। মানে এটা আমার কথাই বলতেছে বেসিক্যালি এই গানটায়। দেখো আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, হ্যাঁ মানে হচ্ছে যে যখন জমিদাররা নাচতো রাত্রে, মানে নাচ দেখতো, নাচের জলসার আসর যেটি, মানে একটা আর্টিস্ট সে নিজেকে বলছে আমি বেলোয়ারি ঝাড়, নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গো আর। অনেক গভীর। হ্যাঁ বেসিক্যালি আমি আর্টিস্ট, তোমার সাথে বসেছি গল্প করছি, ওরা কিন্তু জানে না আমি আমার জীবন কিভাবে যাপন করতেছি, ওনাদের এন্টারটেইনমেন্টের একটা পার্ট। হ্যাঁ ততক্ষণ তোমার দাম, যখন আমার ওই আলো নিভে যাবে তখন আসলে আর তখন আর ওই ব্যাপারটা পাওয়া যাবে না। কিন্তু চাই যে জীবনে চলার পথে তাও এমন কিছু রিয়েল পারসন বা সত্যিকারের মানুষ আমরা যাতে খুঁজে পাই, কুড়াতে কুড়াতে দেখো চাইলেই মেকি হওয়া যায়, চাইলেই আমরা তো সবাই মেকি, মানে আমাদের এখনকার সোশ্যালে কজন আছে যে খুব বাস্তব খুব রিয়েল, এটাই সত্যি। আমি যদি এখন অন ক্যামেরা নাও বলি, সত্য এটাই যে শুধুমাত্র আমার গানের জন্যই মানুষ আমাকে ভালোবাসে। তাই বলছি তেমনটা তো থাকবে, এটা যেমন জীবনের সত্যি, তারপরে পথ চলতে চলতে এমন কিছু মানুষ জুটে যাক আমাদের জীবনে যারা থাকবে। সেটি আমার জীবনে আমি আমার জীবনে অনেক ভালো ভালো মানুষ পেয়েছি, যেমন কি এখন যে গান করতেছি বা সবকিছু মনে করে দেবশ্রীদি যদি সে আমার গান যদি আপলোড না করতো তাহলে হয়তো আমি এখানে বসে থাকতাম না। তোমার সোশ্যাল মিডিয়ায় যদি বলি, সোশ্যাল মিডিয়া বুলিং এর শিকার তুমি তো টুকটাক হয়েছো, খুব কম কম্পেয়ার টু আদার্স। এই ব্যাপারটাকে কিভাবে দেখো? এটা অনেক বেশি বাড়ছে এখন। এটা আমি ওভাবে নেই না, আর আমাদের এটা তো আসলে রিপ্লাই দিতে নাই খুব, যেহেতু ওপেন স্পেস, দে ক্যান সে হোয়াটএভার দে ওয়ান্ট। আর আমি তো জানি আমি কি, আর আমি হচ্ছি যে এই জন্য, আর আলটিমেটলি এমন হয় কি আমাকে মেসেঞ্জারে একটু উল্টাপুল্টা কথা বলে, কারণ যাতে আমি রিপ্লাই দিই। হ্যাঁ আমি এই টেন্ডেন্সিটা দেখছি, ইভেন কমেন্টেও এমন মানে একটু খোঁচা দিয়ে কথা বলে যাতে আমি রিপ্লাই দিই। কিন্তু আমার অডিয়েন্সরা আমি জানি এতটাই লয়াল, আর আমার অডিয়েন্সরা খুব ভালো, মানে খুব ভালো ইন্টেলেকচুয়াল ভদ্র, আর মা বাবা টাইপের, মা বাবা একটু ইন্টেলেকচুয়াল লোকজন, খুব ভদ্র লোকরাই আমার অডিয়েন্স, আমার যতটুকু আমি এখন পর্যন্ত দেখছি। কিন্তু এখন যেহেতু একটু ভাস্ট মানুষের কাছে খুব অল্প সময় গেছি, কিছু কিছু আমাকে এরকম কথা বলে, কিন্তু আমি ওটা ওভাবে আসলে ইটস ওকে, বলতেই পারে। মিশ্র প্রতিক্রিয়া আসবে, তুমি তোমার কাজ করে যাবে, তোমার কাজ কথা বলবে। যদি প্রশ্নটা করি, গান নাকি অভিনয়, কোনটাকে বেছে নেবে? গান আমার কাছে হচ্ছে প্রফেশন হিসাবে থাকুক না থাকুক, গান আমি গাইবই। অ্যাক্টিংটাই বেসিক্যালি আমার প্রফেশন এখন। গান এখন পর্যন্ত আমি যে যতগুলো গান করছি প্রফেশনাল কোনো কিছু চিন্তা করে আমি করিনি। গান আমি সবসময় গাইবো, আপনারা যদি কখনো শুনতে নাও পান তাও আমি গুনগুন করে গাইবো, বাথরুমে গাইবো, হাঁটতে গেলে গাইবো, বাইকে গেলে গাইবো। কিন্তু অ্যাক্টিংটা হয়তো বা একটু বেশি সিরিয়াসনেস দিয়ে করছি আমি এখন। গান আমি মন দিয়ে করি, অত ব্রেন খাটাই না। তোমাকে যারা দেখছে এই মুহূর্তে, এবং অনেকেই আছে হয়তো নিজে নিজে গান করতে পছন্দ করে কিন্তু এক্সপ্রেস করে না, তোমার মতো একটু ইন্ট্রোভার্ট, একটু শাই, তাদের জন্য কি বলার থাকবে? কোনো অ্যাডভাইস কিছু জানতে চাও? আসলে আপনি যতই অ্যাডভাইস দেই, আলটিমেটলি হবে সেটাই যার কপালে আসলে লেখা আছে। এটা হচ্ছে সবচেয়ে বড় সত্য কথা। আল্লাহ যাকে দিতে চাচ্ছে তাকে সেটা দিবে। কিন্তু আমি অ্যাজ এ পার্সন বলবো যে আসলে
কাউকে ফলো করার দরকার নেই, এভরি সিঙ্গেল পার্সন আর বিউটিফুল Yeah. যার যার মতো করে। হুম সো আমার মনে হয় আমি যেটা সেটা হুম প্রাউডলি সেটাকে নিয়ে থাকতে পারাটাই হচ্ছে ইউনিকনেস, সেটাই আলাদা আলাদা নাম। সো যেমন কি আমি কাউকে কখনো আসলে ভাবে ফলো করি নাই, আমার সাথে যা যা ঘটে গেছে আমি ওই ফ্লোর সাথে গেছি। সো Going আমার with the মনে flow? হয় হ্যাঁ, সো ওটাই। আর উপরওয়ালার কাছে চাইতে পারেন যে কোনো ধরনের সাকসেস, এখানে কোনো প্ল্যান করে আসার লাভ নেই, প্ল্যানই ওইটাই যে আমাকে দাও। থ্যাংক ইউ। কথা বলতে বলতে তোমার অনেকটা সময় নিয়েছি। যদি আমরা বলছিলাম যে শুরুতে বলেছিলাম আমরা অল্প একটু সময় কথা বলবো, কিন্তু তোমার সঙ্গে গল্প করতে করতে যাই না, সময়টাও কেটে গেল খুব সুন্দর। এবং আমি এটাও বুঝতে পারছি অনেক গল্প এখনো বাকি আছে, তা আমাদের একটা লম্বা সময় নিয়ে বসতে হবে খুব তাড়াতাড়ি। আর আমি মোটামুটি শিওর যে খুব তাড়াতাড়ি তোমার আরো বড় কোনো খবর নিয়ে তোমার সঙ্গে আমি আড্ডা দিব। থ্যাংক ইউ সো মাচ সময় দেওয়ার জন্য। আজকে যে গানটা নিয়ে শুরু করেছিলাম সেই গানটা না শুনলে কিন্তু হচ্ছে না, সেটা একটু ছোট করে শোনাবে? এভরিওয়ান, আজকে নীল আর নাওতে আমার সঙ্গে ছিলেন এঞ্জেল নূর। তার সঙ্গে গল্প করছিলাম। খুবই প্রতিভাবান একজন শিল্পী, যিনি দারুণ গান করেন, গান লেখেন, সুর করেন এবং একই সাথে দুর্দান্ত অভিনয় করেন। আশা করি আজকে এঞ্জেলের সঙ্গে আমাদের এই আড্ডাটা উপভোগ করেছেন। সো থ্যাংক ইউ সো মাচ যারা সাথে ছিলেন। আর পরের এপিসোডে কাকে দেখতে চান, কার হেডলাইন দেখতে চান, আপনাদের যদি কোনো পছন্দের মানুষ থাকে, পছন্দের কোনো খবর আপনাদের জানা থাকে, আমাদের জানিয়ে ফেলুন কমেন্টে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। গুড বাই। বাট এঞ্জেলের কণ্ঠে সেই গানটি শুনতে শুনতে আড়াল হোক জমিয়ে রাখা যত কষ্ট সব শিশির হয়ে ঝরে যাক, যদি আবার দেখা হয় তোমার আমার, ভুলে যেও সব অভিমান ছিল যত ঋণ। আছি আজও আমি শুধুই তোমার, জানি তুমি অন্য কারো, আমি দিশাহীন।